বেগম খালেদা জিয়া সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় জানিয়েছেন বিএনপি নেতারা। দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের অভিজ্ঞতা নিতে রাজধানীতে মক ভোটিং। সকাল ৮টা থেকে ৪ ঘন্টা চলে কার্যক্রম। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশ্বাস সিইসির। নির্বাচন ঘিরে নতুন জোট গঠনে দৌড়ঝাঁপ। বিএনপি ও জামায়াতের মোর্চা দৃশ্যমান। আবির্ভাবের অপেক্ষায় আরও দুটি। দ্বিধাদ্বন্দ্বে এনসিপি, তফসিলের পর আসন সমঝোতার আশা। দেশে ডলার ঘাটতি নেই। রমজানে পণ্য আমদানিতে এলসি খোলায় কোনো জটিলতা নেই বললেন গভর্নর। সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে। এবং নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরই শাহজালালের ভল্ট ভেঙে চুরি। ভিন্ন ব্যাখ্যা বিমানের। ৩২ দিন পরও প্রকাশ হয়নি খোয়া যাওয়া সম্পদের তালিকা। তদন্তে অসহযোগিতার অভিযোগ পুলিশের। সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের জ্যেষ্ঠ নেতারা। প্রধান উপদেষ্টার নির্দেশে ছুটে যান আইন উপদেষ্টাও। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। সেলিমা রহমান জানান, সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বিএনপি নেতারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, মির্জা আব্বাস সহ জ্যেষ্ঠ নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি নেতারা জানান, বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ সময় রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারা। যে অত্যাচারটা ওনার উপর হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এই মুহূর্তে উনি স্টেবল নন। দেশের মা, বোন, ভাই, মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করেন ওনার জন্য। মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া জীবন সংকটাপন্ন এই অবস্থার মধ্যে আছেন। তবে গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। নেতারা জানান, বেগম জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করছেন দেশি বিদেশি চিকিৎসকরা। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছে। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন। কারণ আমাদের অভিভাবক বলতে বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। বিএনপি নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। হাসপাতাল এলাকায় ভিড় করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিউতে চিকিৎসাধীন তিনি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। দেশে ফেরার ব্যাপারেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তারেক রহমান আরও জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানেরই থাকে। তবে রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করেন তিনি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সংসদ নির্বাচন এবং গণভোটের মক ভোট পরিদর্শনে এসে এ কথা জানান সিইসি।
এ সময় তিনি বলেন, একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণভোট দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে তা দেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। সকাল ৮টায় শুরু হয় ভোট, চলে দুপুর ১২টা পর্যন্ত। লাইন দেখে বোঝার উপায় নেই এটি নির্বাচন কমিশনের ভোটের আগের প্রস্তুতি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ১৫ মিনিট পরে শুরু হয় ভোটগ্রহণ। একই সঙ্গে দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, জাতীয় নির্বাচনের ব্যালটে তেমন কোনো সমস্যা না হলেও গণভোট নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের। আবার গণভোট সম্পর্কে কেউ কেউ জানলেও ব্যালট পড়ার মতো তেমন সময় পাননি বলে অভিযোগ করেন ভোটাররা। তবে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকতেই দেখা মিলে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির, যা ভোটের মাঠে কাম্য নয় বলে জানান ভোটাররা। পড়ার তো এখানে সময় আছে কিনা বা ভোট তো দিতে হয়, তাড়াতাড়ি করে দিয়া চলে আসতে হয়। আমি একটু পড়লাম আর কি, দুইটা পড়ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি আর কি। ব্যালটের লেখাপড়ার ব্যাপারে বেশিরভাগ ভোটারের অনীহা দেখা গেছে। জানান, গণভোট সম্পর্কে না জেনেও হা না ভোটে সিল মেরেছেন। ওখানে কি সংশোধন চাচ্ছি আমরা সংবিধানের, এটা ব্যাপকভাবে প্রচার করতে হবে। যদি প্রচার না করা হয় তারা পড়বে না, হ্যাঁ বা না দিবে, এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। মক যেটা করা হয় সেটা তো আসলে অনুশীলন, তো আমরা প্র্যাকটিক্যাল যেটা বাস্তব যেটা হবে সেটারই তো একটা কৃত্রিম বা অনুশীলনটাই এটা সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য ব্যবস্থা। ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সিইসি জানান, মক ভোটিং এর ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কিনা, জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা, এর টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস। আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো একটা আমরা করেছিলাম এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম, একটা বুথ দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা বুটিংয়ে কত লাগে, দরকার হলে আমরা বুটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। জাতীয় ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে উল্লেখ করে সিইসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল জানানো হবে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ইসির মক ভোটিংয়ে নারী পুরুষ মিলে ভোটার সংখ্যা ৫০০ জন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। 12টা বেজে গেছে, ঘড়ির কাঁটা যখন 12টা বেজে গেছে ঠিক তখনই ভোট গ্রহণ প্রায় শেষ হয়ে গেছে। কারণ তবে যারা লাইনের মধ্যে রয়েছেন, যারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছিলেন, তাদের ভোট গ্রহণ কিন্তু এখনও চলছে। আমরা দেখেছি এই মুহূর্তে যে একটি ভোট কক্ষের মধ্যে সেখানে একজন জাল ভোটার হচ্ছে ধরেছে এবং তাকে আইনের হাতে তুলে দিয়েছে এখানকার যে প্রিজাইডিং অফিসার ছিল তিনি, কারণ তিনি তার পরিচয় দিতে পারেননি, যার কারণে পরে যখন তার তথ্যের সাথে তার ছবি মিলিয়ে দেখেছে সেক্ষেত্রে তাকে দেখা হয়েছে যে এই ভোটার তালিকার সাথে তার নাম নেই, সেক্ষেত্রে জাল ভোট দিতে এসেছে সেটিও কিন্তু ধরা পড়েছে নির্বাচন কমিশনের হাতে। অর্থাৎ সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে। দেখছেন আপনারা যে ইতিমধ্যে যেহেতু সময় শেষ হয়ে গেছে ভোটের এবং যে ব্যালট বক্স সেই বক্সও কিন্তু তারা ইতিমধ্যে লক করে দিয়েছে। এখন গণনা হবে এবং নির্বাচন কমিশন এটুকু যাচাই করবে যে প্রতি ঘন্টায় আসলে কতগুলো ভোট পড়েছে এবং এখন সময়ের মধ্যে ভোটাররা আসলে ভোট কেন্দ্রে এসে উপস্থিত হতে পেরেছে কিনা এবং সব ভোট সম্পন্ন হয়েছে কিনা, অথবা কোনো ভোটার কেন্দ্রে আসার পরেও ভোট দিতে পারেননি বা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারেননি, এরকম কোনো পরিস্থিতিতে পড়েছে কিনা। এই ফলাফলের উপরে ভিত্তি করেই আসলে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিবে নির্বাচন কমিশন। কারণ ইতিমধ্যে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছিল, তবে পাশাপাশি গণভোট একই দিনে হতে আসায় সেটি নিয়ে নির্বাচন কমিশন আরেকবার তাদের অভিজ্ঞতার কথা বলছে, যে সেই অভিজ্ঞতাটা নিল যে দুটি ভোট একসাথে কিভাবে সম্পন্ন করবে সেই প্রক্রিয়াটি তারা আজকের এই যে মক ভোটিং, এই মক ভোটিংয়ের মধ্য দিয়েই তারা যাচাই করবে। এবং এটা আপনারা দেখছেন যে ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, যেহেতু ভোটের সময় শেষ হয়েছে, কিছুক্ষণ পর হয়তো তারা একটা গণনা করবে। গণনা করার মধ্য দিয়ে আসলে যেহেতু এই কেন্দ্রে 500 ভোটার ছিল, এই 500 ভোটারের মধ্যে কতগুলো ভোট পড়েছে এবং 1 ঘন্টায় কয়টি ভোট পড়েছে সেটিও বিচার করবে। রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।
শুধু নির্বাচন ও সরকার গঠনেই সমাধান আসবে না, অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, অর্থনীতিতে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। খালি রাজনীতিকে গণতন্ত্র করবেন, নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। এটার উপর আমার রিটার্নটা কি হচ্ছে দেশের মানুষের জন্য, কাজ হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, এটা কি সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের ম্যানিফেস্টোতে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জব ক্রিয়েশন। নির্বাচন সামনে রেখে অন্তত 4টি জোটের আবির্ভাব হতে যাচ্ছে রাজনীতিতে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এবং আন্দোলনের সঙ্গী 7 দল নিয়ে জামায়াতের মোর্চা অনেকটাই দৃশ্যমান। তবে জোট গঠন নিয়ে বিপত্তিতে এনসিপি। মধ্যপন্থী দল নিয়ে নতুন জোট নাকি বিএনপি জামাতের কোনো এক দলের সঙ্গে আসন সমঝোতা, তা নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনে দলটি। আর বাম দলগুলোর বৃহত্তর নতুন মোর্চাও আত্মপ্রকাশের অপেক্ষায়। হাসান ওয়ালির প্রতিবেদন। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এখন আলোচিত শব্দযুগল। দেশে নির্বাচনী জোট দীর্ঘদিনের সংস্কৃতি হলেও কর্তৃত্ববাদী শাসনে একদলীয় জোটের বাইরে সবই ছিল অকার্যকর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল। জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চারও হচ্ছে নতুন জোট। তবে জোট গঠন নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ চরমে এনসিপির। এবি পার্টি গণ অধিকার নিয়ে আলাদা জোটের খবরে ডালপালা মেললেও তা এখন অনেকটাই অনিশ্চিত। শেষ পর্যন্ত বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে হতে পারে এনসিপির আসন সমঝোতা। প্রার্থী বাছাই থেকে শুরু করে নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, মধ্যপন্থী দল নিয়ে আলাদা জোট গঠনে অন্তত 10টি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। তবে বিএনপি বা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। মধ্যপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলাপ আলোচনা করেছি। এই পার্টির গণ অধিকার পরিষদ থেকে শুরু করে নিয়ে এই সংখ্যাটা 10 পেরিয়ে গেছে। আমাদের মধ্যে আলাপ আলোচনাটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। দেশের স্বার্থকে মাথায় রেখে কোনো জোটে অন্তর্ভুক্ত হওয়ার, সেটা বিএনপি জামাত যে কোনো বিষয়ের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা আমরা চলমান রেখেছি। অন্যদিকে 54 যুক্ত ফ্রন্টের আদলে জোট গঠনের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলছেন, শুধু নির্বাচন নয়, আন্দোলন সংগ্রামকে মাথায় রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট। 54 যে যুক্ত ফ্রন্ট হয়েছিল তার আদলে নয়া যুক্ত ফ্রন্ট এরকম নামের প্রস্তাব আছে। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে না, আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন, এটাকে কেন্দ্র করে আমরা জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। আসন সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শরিক দলগুলোর জয়ী হওয়ার সম্ভাব্যতা যাচাই করেই আসন ছাড়ের কথা বলছে জামায়াত। যে এখানে যাকে দিলে তিনি পাশ করবেন সেই দলকে আমরা সেখানে দেব, সবাই মিলে তাকে সাপোর্ট করব। যে লিয়াজো কমিটি করা হয়েছে, এই 8 দল থেকে একটা লিয়াজো কমিটি, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। হয়তো আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে এটা একটা ডিসিশনে আমরা বুঝতে পারব। যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দিতে বিএনপি অপেক্ষা করছে তফসিল ঘোষণার দিনক্ষণের। বিএনপি আছে, মেইন স্ট্রিম পলিটিক্সে আছে, আর কোন দল কি মেইন স্ট্রিম কিনা এটা আমি বলতে পারবো না। যুগপথদের সাথে নিয়েই আমরা নির্বাচন করি, আমরা আন্দোলন করেছি, যুগপথদের সাথে নিয়েই আমরা নির্বাচন করব, যুগপথদের সাথে নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রস্তুতি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশে ডলার সংকট নিয়ে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, রমজানে দরকারি পণ্য আমদানিতে এলসি খোলার ক্ষেত্রেও কোনো জটিলতা নেই। সকালে রাজধানীর একটি হোটেলে ৪র্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর বলেন, ইসলামী ধারার 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে। অতীতে রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়ে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসন নিশ্চিত করা প্রয়োজন বলেও মনে করেন গভর্নর। বলেন, ব্যাংক খাতের দুরবস্থার অন্যতম কারণে বন্ড মার্কেট ও পুঁজি বাজারে ঠিক নেই। আরও বেশি খারাপ অবস্থায় বীমা কোম্পানিগুলো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যত ইচ্ছা আমদানি করতে পারবো। যদি কেউ বলেন যে আমদানি করতে পারছেন না, সেটা আপনার সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব নেই। যে কোনো পরিমাণ ডলার আপনারা কিনতে পারবেন যদি আপনি বাংলাদেশি টাকা নিয়ে আসতে পারেন। টাকা নিয়ে আসার দায়িত্ব আপনার। আমরা কোনো মার্জিন রিকোয়ারমেন্টও দিচ্ছি না। বাংলাদেশ ব্যাংক থেকে সব মার্জিন রিকোয়ারমেন্ট তুলে ফেলা হয়েছে এবং বলা হয়েছে আপনারা যেভাবে পারেন আপনারা ব্যাংকের সাথে ক্লায়েন্ট অ্যান্ড ব্যাংক রিলেশনশিপের ভিত্তিতে আপনারা আপনাদের বিজনেস করুন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেয়ার পর কথা বলছেন এনসিপি নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন। তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সকলের কাছে দোয়ার আবেদন থাকবে। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন সুস্থ করে দেন এবং আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন, ওনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন এত ওই জিনিসটা ওনাকে দেখায়, যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারকেও হয়রানি করা হতো 18 পরবর্তী সময়ে, এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে কথা বলছিলেন এনসিপি নেতারা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর কারওয়ান বাজারে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। 1975 সালে যখন আপনার পট পরিবর্তন হলো, তো সেই সময় অনেকে ভেবেছিল যে তারপরে বাংলাদেশ বোধহয় ডুবেই যাবে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কিন্তু টেনে উপরে তুলেছিলেন। একটা বটমলেস বাস্কেট থেকে সেটাকে একটা সম্ভাবনার একটা জনপদ তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আমাদের দুঃখিত, আমাদের কৃষকদের কিন্তু প্রচুর উৎপাদনশীলতা আছে। আমরা যদি তাদেরকে ঠিক মতো সাহায্য করতে পারি, তাদের সার, বীজ এবং সেচ যদি ঠিক মতো পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গাতে আরো বেশি, যেটুকু আমরা অর্জন করছি অনেক বেশি অর্জন করতে পারবো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, 1971 সালে যখন আপনার স্বাধীনতা যুদ্ধ হয়, সেই সময় তৎকালীন বাংলাদেশে আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, খাদ্য ঘাটতি ছিল 28 লক্ষ মেট্রিক টন। আমার মনে হয় এখানে জাহাঙ্গীর সাহেব আছেন সামনে বসে, উনি ভালো বলতে পারবেন অর্থনীতি, কৃষির মানুষ। সেই বাংলাদেশ কিন্তু এখন প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ এই খাতে কিন্তু আমরা যথেষ্ট অর্জন করেছি, যেটা আমাদের কৃষক, আমাদের কৃষি বিজ্ঞানী এবং যারা কৃষিতে কাজ করছেন তাদের যথেষ্ট অবদান রয়েছে। আমাদের আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার, যেটা আমরা ইতিমধ্যে চিন্তা করেছি। স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার। একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, শিক্ষা খাতকে একেবারে আমূল
পরিবর্তনকে আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে জেলে সাজানো দরকার। এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি এবং আমরা অবশ্যই সামনে যে আপনার এখানে আছে ভবিষ্যৎ পথরেখা, শুধু অর্থনীতির, এটাতে শুধু অর্থনীতির পথরেখা হলেই হবে না, সঙ্গে সঙ্গে রাজনীতির পথরেখাটাকেও কিন্তু আপনার স্টেবল হতে হবে, তাকে স্থিতিশীলতা থাকতে হবে, তার একটা স্থায়িত্ব থাকতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ করেছি। আমরা সবাই জানি যে আমরা আপনার এই যে রিফর্মসগুলো করেছি, তার চার্টারে সই করেছি, ঘোষণাপত্রে সই করেছি, এবং একটা জিনিস আমি খুব পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই যে বিষয়গুলো আমরা সই করেছি, রিফর্মসের যে প্রস্তাবগুলো এসেছিল, এ সব কিন্তু আমরা অনেক আগেই দিয়েছি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন, এবং আজকের যে বিষয়গুলো আমরা একমত হয়েছি তার অনেকগুলো বিষয় সেখানে কিন্তু ছিল। একই সঙ্গে 2023 সালে আমরা আপনার 31 দফা দিয়েছি, যার মধ্যে আজকের ইকোনমিক রিফর্মস, পলিটিক্যাল রিফর্মস প্রায় সবগুলো বিষয় এখানে রয়েছে। সামগ্রিকভাবে আমরা বাংলাদেশকে সবসময়ই আমরা একটা নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছি, একটা যেখানে মানুষ, সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিং এ থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। আমরা যেটা আমরা চিন্তা করেছি এবং আমরা যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের অতীত অভিজ্ঞতাকে নিয়ে, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসেবে আমরা পরিণত করতে চাই। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। শাহজালাল বিমানবন্দরের ভল্ট থেকে চুরি হওয়া সম্পদের তালিকা 32 দিন পরও প্রকাশ করেনি বিমান বাংলাদেশ। চুরির পর কিছু অস্ত্র পাওয়া গেলেও সময় সংবাদের অনুসন্ধান বলছে ভল্টে রাখা হতো স্বর্ণসহ মূল্যবান সম্পদ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার, তদন্তেও অসহযোগিতার অভিযোগ পুলিশের। নুরুল আলম নয়নের ক্যামেরায় MA আজিমের রিপোর্ট। শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালের স্ট্রং রুম বা ভল্ট, যেখানে রাখা হয় আমদানি করা বহনযোগ্য মূল্যবান মালামাল। তবে গত 28 অক্টোবর সেখানেই ঘটে দুর্ধর্ষ চুরি। কিছু অস্ত্র বাদে সবকিছু নিয়ে নেয় চোরচক্র। আগুনের ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন সচিবকে দেয়া বিমান বাংলাদেশের এক চিঠি বলছে, টার্মিনালের সবকিছু পুড়ে গেলেও ভল্ট ও তার মধ্যে রাখা মূল্যবান মালামাল ছিল অখ্যাত। নিরাপত্তাহীনতার জন্য যা কাস্টমস হেফাজতে নেয়ার তাগিদ দেন তারা। কেন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি জানতে কাস্টমস হাউজে সময় সংবাদ। তাদের দাবি নিরাপত্তা নয়, রাজস্ব আদায় করার কাজ তাদের। আর সচিবকে দেয়া চিঠি তাদের হাতে আসার আগেই হয়েছে চুরি। যে কোনো পণ্যের ক্ষেত্রেই কাস্টমস মূলত ট্যাক্স ম্যানেজমেন্টে দেখবে, আর পণ্য যখন নিলামের অবস্থা হবে তো নিলামটা আসলে আপনার কয়েকটি স্টেপ পার হয়ে, সরকার নির্ধারিত কয়েকটি স্টেপ আছে সেগুলো পার হয়ে তারপর নিলামের ব্যবস্থাপনাটা হয় আর কি। ডিরেক্টলি আমাদেরকে পণ্য নেওয়ার কোনো সুযোগ নেই। চুরির এতদিন পরও এ ঘটনায় হয়নি কোনো মামলা। বিমানবন্দর থানায় করা সাধারণ ডায়েরিতেও চুরি হওয়া পণ্যের তালিকা উল্লেখ করেনি বিমান বাংলাদেশ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিমানবন্দর থানা পুলিশ বলছে তদন্তে সহযোগিতা করছে না বিমান কর্তৃপক্ষ। ঘটনার সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ডাকা হলেও থানায় আসেননি কেউ। আমরা নোটিশ করেছি, কেউ আসেনি। এটা তো সময় নষ্ট হলো। পরবর্তীতে এখন আমরা ওইখানে যে খোঁজার চেষ্টা করতেছি যে কারা কারা ডিউটি করছিল। চুরির ঘটনা নিয়ে বিমান বাংলাদেশের কেন এমন লুকোচুরি জানতে বিমান ভবনে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অভিযোগ আছে চুরির আগে রহস্যজনকভাবে ভল্টের পাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়ার। কর্তৃপক্ষের দাবি, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ছাদ ধসে দুর্ঘটনার শঙ্কা থেকেই সরিয়ে নেওয়া হয় নিরাপত্তা কর্মীদের। বিমান সিকিউরিটি তারাই পাহারা দিত মনে করলো, তো ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা বাহিরে গিয়ে পাহারা দিবা, কারণ যে কোনো সময় বিল্ডিংয়ের
ধসে পড়তে পারে। চুরির ঘটনার পর ভল্টে কিছু অস্ত্র পাওয়া গেলেও মূল্যবান সম্পদ বা স্বর্ণ ও ডায়মন্ড ছিল কিনা তা নিশ্চিত করেনি বিমান বাংলাদেশ। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে চুরি হওয়া ভল্টে শুধু অস্ত্র নয়, মূল্যবান সম্পদও রাখা হতো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের বুকে নীল জলের দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করবে 7টি জাহাজ, থাকবে রাত যাপনের সুযোগও। দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নগর করেছে পর্যটকবাহী 2টি জাহাজ। এরই মধ্যে জাহাজের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে রং লাগানো, বসার সিট মেরামত সহ সকল কাজ শেষ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ দুটি। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হলো এক একটা জাহাজের 350 করে। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমরা এর থেকে চলাচল শুরু করব। কক্সবাজার শহরের দুনিয়াছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে, আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 7টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। শর্তের বেড়াজালে নভেম্বরে আমাদের জাহাজ চলাচল করা সম্ভব হয় নাই, তো আমরা ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। তবে দ্রুত জেটি সংস্কারের কাজ শেষ করার দাবি তাদের। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেক রিসোর্ট অনেকে চালু করে নেয়, সংস্কারও করতেছে না কেউ। দ্রুত যদি জেটির কাজ সংস্কার করা হয় তাহলে পর্যটকরা নিরাপদে ওঠানামা করতে পারে। আর পরিবেশ অধিদপ্তর বলছে পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। না হয় সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সর্বোপরি আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদ। রাজধানী কারণ বাজারে 4র্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের কথা, অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী, যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আমি যা বুঝি তাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়। তার লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। এর জন্য আমি তাদেরকে দায়ী করব কিভাবে? এ দায় আমার, এ দায় রাজনীতিবিদদের। রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই। সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সমন্বয় করবে রাজনীতি, বিকশিত করবে রাজনীতি। মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে। ব্রেইন যদি ঠিক না থাকে, বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না। ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত সবই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। এটাই সত্য। এখন যা পারলাম না তা কি হবে না? কাউকে কাউকে তো আগে আসতে হবে। হ্যাঁ, এই কাজটা করা দরকার, কিন্তু কোয়েশ্চন হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলার এই ঘন্টাটা বাঁধবে তাকে। আমি বাঁধবো, আপনি বাঁধবেন। শপথ নেন। আগে যেটা হয় নাই, এখন এটা হতে হবে। সারা দুনিয়া পারলে আমিও পারবো, আপনিও পারবেন। আমাদের মেধাগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখতেছে। খেলার খবর। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই লিটন দাসদের সামনে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের অভিজ্ঞতা হয়নি আইরিশদের, তবে এবার স্বপ্ন দেখছে তারা।
সাগরিকায় খেলা শেষ 2 ম্যাচের দুটিতেই জিতেছে পল স্টার্লিংয়ের দল। কোণঠাসা হয়ে থাকা টাইগার বধে এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না তারা। অন্যদিকে হারের পর হোটেলে দিন পার করেছে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনেও আসেনি দলের কোনো সদস্য। উইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের পর ঘরের মাঠে আরও একটা সিরিজ হারের শঙ্কায় এখন লিটন বাহিনী। দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে আসতে পারে পরিবর্তন। নাসুমের জায়গায় শেখ মেহেদী কিংবা সাইফুদ্দিন অথবা 3 পেসার থেকে একজন ছেটে ফেলার সিদ্ধান্তও নিতে পারে ম্যানেজমেন্ট। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহানও। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।